আর এই ধর্ম ইউনুস এখানে আসে পারনামি শুরু করেছে। ইউনুস সাহেবের সাথে এরা গেছে স্টেট ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন বৈঠকের জন্য, এটা কিন্তু বলেছে। এই স্টেট ডিপার্টমেন্টের সাথে বৈঠকের প্রথমটাই আপনি যদি ধরেন, আমি একটা একদম স্পেসিফিক বলে, ইউনুসের নিউ ইয়র্কের সফরের প্রথম মিটিংটা হয়েছে কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সাথে। সেটা কার সাথে? সার্গিও গোরের সাথে। সার্গিও গোরকে ট্রাম্পের স্পেশাল এনভয় টু সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া প্লাস ইন্ডিয়াতে তার রাষ্ট্রদূত, ঠিক আছে? এর সাথে কিন্তু প্রথম বৈঠক, ইউনুস হোটেলে পৌঁছানোর আধা ঘন্টার মধ্যে কিন্তু এর সাথে প্রথম বৈঠকটা হয়। এটা হলো সবচেয়ে বড় এই পুরো সফরের মধ্যে যাই কিছু দেখতেছেন এখন, ইউনুস এটা করে ওইটা করে সেটা করে, মূল কিন্তু হলো স্টেট ডিপার্টমেন্টের সাথে তার গোপন যে ষড়যন্ত্রটা, গোপন যে চুক্তিটা, এই গোপন চুক্তিতে ফখরুলের দিয়ে এন্ডোর্সমেন্ট দেওয়ানো, এনসিপিকে দিয়ে এন্ডোর্সমেন্ট দেওয়ানো এবং জামাতকে দিয়ে এন্ডোর্সমেন্ট দেওয়ানো, এবং এটার সাথে জড়িত আছে হলো তারেক রহমান। তারেক রহমানের সাথে এই বিষয়ে ইউনুসের ঐক্যমত হয়েছে যে বিএনপি এটাতে সাপোর্ট করবে। আপনি জানেন যে আমেরিকা গত 14 মাস আগেও শেখ হাসিনার আমলে যেটা চিন্তা করতে পারে নাই সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা হলো তারা বলছে যে বাংলাদেশকে তাদের এখন যে মিলিটারি স্ট্র্যাটেজি, তাকে বাংলাদেশকে বলছে সাউথ এশিয়ার করিডোর। এটা নট অনলি শুধুমাত্র মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য, আরাকানিদের সাহায্য করার জন্য করিডোর, বিষয়টা তা না। কিন্তু বিষয়টা তারা বলছে বাংলাদেশ অ্যাজ এ হোল এই করিডোর টু সাউথ এশিয়া। আচ্ছা সাইফুল ভাই, এখানে আমি ছোট্ট করে আরেকটু বলি, জাতিসংঘে যে 6 জন সেখানে গিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন তাদের কোনো কাজ আছে না? আপনি যেটা বললেন তাদের কোনো কাজই নাই। যদিও না, তাহের বলার চেষ্টা করছে যে সে নাকি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করতো জাতিসংঘের সমাজে, সেখানে তার অ্যাক্রেডিটেশন কার্ড আছে, এই জন্য উনি জয়েন করতে পারেন। উনি এগুলোতে জয়েন করবেন কেন ভাই? এটা তো হলো রাষ্ট্র বা সরকার প্রধান এবং ফরেন মিনিস্টার এন্ড তাদের অফিসিয়ালস, নো আদার। না, ঢুকতেই তো দেবে না। ঢুকতে পারবে হলো দর্শক হিসাবে, ওই দূরে সেটা দর্শক হিসাবে ঢুকতে পারবে, সে পার্টিসিপেন্ট হিসেবে ঢুকতে পারবে না। সো এখানে তাদের কোনো ভূমিকাই নাই। এটা যারা বলে এটা বোগাস, মানে এদের কোনো ভূমিকা নেই এখানে। তার মানে এটা ক্লিয়ার জাতির কাছে যে এরা জাতিসংঘের অধিবেশনে তাদের কোনো ভূমিকা নাই, তারা দর্শক হিসেবে হয়তো এন্ট্রেন্স তারা পাবে। এই ছাড়া তারা, আপনি যেটা বললেন, যদি পায়, আমার মনে হয় সেটাও খুব কঠিন। আমি একবার গিয়েছি, বাবারে যে কঠিন ভিতরে যাওয়া, এবং যে বিশাল ব্যাপার, এটা আনবিলিভেবল। সারা পৃথিবীর সবাই আসছে, রাষ্ট্রনায়করা সবাই এসে, তার মানে সেখানে কি অবস্থা। সো আনঅথরাইজ কেউ ভিতরে যাওয়ার কোনো দাবি করেছে তার কাছে অ্যাক্রিডিটেশন কার্ড আছে। তো অ্যাক্রিডিটেশন কার্ড মানে সে কিন্তু অফিসিয়ালি অ্যাজ পার্টিসিপেন্ট জয়েন করার ব্যাপার না, সে হয়তো ওভারসি করতে পারবে, দেখতে পারবে। এটার জন্য তার একটা পাস, আমাদের পার্লামেন্টে যেরকম দর্শক পাস থাকে না, এর একটা দর্শক পাস আছে তার। আচ্ছা, ধন্যবাদ সাইফুল ভাই, খুবই ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। জাতি এগুলো ক্লিয়ার হওয়া দরকার, জানা দরকার। সিদ্দিক ভাই, আপনার কাছে আসি। যে মিজানুর রহমানের কথা বলা হয় যে ডিম ছোঁড়ার অপরাধে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে এবং আপনারা তাকে মুক্ত করেছেন। সেই অবস্থাটা যদি আপনি একটু বলেন, আসলে তাকে কেন গ্রেফতার করেছে, কেন আবার মুক্ত করে দিয়েছে, একটু ক্লিয়ার করবেন জাতির কাছে। জি, এখানে আসে পারনামি শুরু করেছে। মিজানুর রহমান তার জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি কিন্তু করেছে। এয়ারপোর্টে ইট ওয়াজ মানে সো পুলিশ, চতুর্দিকে পুলিশ, ইট ওয়াজ সো প্রোটেক্টেড। তার ভেতর দিয়ে সে যে কাজটি করেছে, সে কিন্তু তার জীবনে তার পরিবারের সবকিছু বিসর্জন দিয়ে পরিত্যাগ করে সে কিন্তু রিস্কটা নিয়েছে, এবং রিস্কটা নিয়ে সার্জিক্যালি সে কাজটি করেছে। এই কাজটি তো ফখরুল সাহেব পেতে পারে, যেহেতু উনি সামনে, ওখানে ওনাকে তো সে ডিম দিয়েই হোক বা একটা বোমা দিয়েই হোক, দিয়েই বলেন না কেন, যে কোনো কিছু করা যেত। আমরা সেটা করি নাই। আমরা দেশের, তারা দেশের রাজনীতিবিদ, সে রাজনীতিবিদ হিসেবেই আওয়ামী লীগের দেশের সর্ববৃহৎ সর্বপুরানো রাজনীতিবিদ, আমরা সেটা বুঝি, সে সম্মানটা আমরা দেখিয়েছি। তারা হয়তো আমাদের দেখাচ্ছে না দেশে বা প্রবাসে, কিন্তু আমরা সে সম্মানটা তাকে দেখিয়েছি। এবং সর্বোপরি যেটা বলবো, মিজান যে কাজটি করে, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, সে অ্যারেস্টের সাথে এই ডিম সরাসরি কোনো সম্পর্ক নাই, বা ওখানে যে আমরা বিক্ষোভ করেছি তার সাথে কোনো সম্পর্ক নাই। এই বিএনপি বা প্রথম ইউনুসের যে মিডিয়া, এটাকে অন্যভাবে প্রভাবিত করে ইউনুস মনে করেছে, বা তার সপ্রসঙ্গ মনে দিয়ে এটাকে যদি একজনকে যদি অ্যারেস্ট করা যায়, তাহলে এই যে জননেত্রী শেখ হাসিনার বাহিনী, বঙ্গবন্ধুর সৈনিকরা যারা আছে, তারা হয়তো ভয় পেয়ে ঘরে উঠে যাবে। তা হয় নাই।
অ্যারেস্ট করার সঙ্গে যখন অ্যারেস্ট হয় আমি সিদ্দিক ভাই আরেকটু ক্লিয়ার করেন একটু, তাকে নিশ্চয়ই এয়ারপোর্টে ডিম ছোঁড়ার জন্য গ্রেফতার করেনি, তাহলে গ্রেফতার করেছে কেন? সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওইটাই জানে যে ডিম ছুঁড়ে সে গ্রেফতার হয়ে গেছে, কেন গ্রেফতার করেছে, কিভাবে ছাড়িয়ে আনলেন? সেই পয়েন্টে আমি আসছি। আমি আর ও একই সাথে একটা বাসায় ডিনার করেছি, সারাদিন ও কাজ করেছে। আমি ওকে বললাম তোমার ওয়াইফ তোমার বই তো অসন্তোষ হচ্ছে, আমাকে বলছে সিদ্ধি ভাই বৌবুদ আজকে বাসায় যেতে দেবে না। আমি তুমি চলে যাও, আমি একটু জ্যাকসন এটা যাই একজনের সাথে দেখা করে আমার হোটেলে চলে যাবো। তো বললো যে না আমিও যাবো জ্যাকসনে। আমরা কিন্তু একসাথে ওই বাসা থেকে বেরিয়ে আসছি, বেরোর বাসার আমি না পৌঁছে ওইটা আগে পৌঁছে গেছে। তো আমাকে কল করে বললো যে একজন বললো যে এই মাত্র মিজানকে অ্যারেস্ট করা হলো। কি কারণে? যে একজন পুলিশ তাকে বলছে তার কাছে অস্ত্র আছে, নাইফ আছে, নাইফ দিয়ে একজনকে সে ভয় দেখিয়েছে, সে পুলিশ কল করেছে এবং পুলিশ কল করে পুলিশকে আরো বলেছে সে আমাকে নাইফ দেখেছে আমাকে আহত করার জন্য বা আমার জীবন নাশ করার জন্য, তার কাছে অস্ত্র থাকতে পারে। যখন এ দেশে অস্ত্র থাকার কথা বলা হয়, গান, অস্ত্র মানে গান, তো গান তো দেশে সবার লাইসেন্স গানও থাকতে পারে। যে যখন গানের কথা বলছে তখন তো মনে কর পুলিশ তখন এটাকে একেবারে সবচেয়ে টপ প্রায়োরিটি দেয়। এসে ও যখন আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করছে। ওই সময় যদি সেও যদি বলতো যে আমি এটা করিনি, ও বলছে ও আমাকে, তাহলে কিন্তু ওকে দুইজনকে অ্যারেস্ট করতে। এনিওয়ে তাকে ওই কারণে মানে একজনের লোকের জীবন নাশ করা হবে, তার জীবন হুমকি, তাকে বাঁচানোর জন্য এই দেশের পুলিশের দায়িত্ব ইমিডিয়েটলি যে কাজটা করতে চাইছে তাকে অ্যারেস্ট করা। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রিসেন্টে গেছি, পুলিশ প্রিসেন্টে যাই আমি জিজ্ঞাসা করেছি, ওরা বলছে না আমরা তার কাছে কোনো গানও পাইনি, আমরা তার কাছে কোনো নাইফও পাইনি এবং আমরা রেকর্ড চেক করে দেখছি হি হ্যাজ গট এক্সেলেন্ট ক্রিমিনাল, তার কোনো ক্রিমিনাল ব্যাড রেকর্ড নাই, তার কোনো ইজ এ ক্লিন পারসন। তো আমাকে প্রথম বলে যে 1 ঘন্টার মধ্যে আমি ছেড়ে দেবো, ইউ জাস্ট ওয়েট আদার সাইড, বিকজ এট দ্যাট টাইম অ্যাবাউট 100 ফলোয়ার্স 100 ফ্রেন্ডস এন্ড আমি ওখানে তখন অবস্থান করতেছিলাম। আমি 1 ঘন্টা থাকার পরে যেটা হয়, এখানে তো বিএনপি জামাত সমর্থক পুলিশ অফিসাররা আছে, তারা মিলে নিয়ে শেষ পর্যন্ত ওই পর্যন্ত করছে যে 24 ঘন্টার মধ্যে তাকে রিলিজ করা যাবে না। আমি ওই রিসেন্টে রাত 2টা পর্যন্ত ছিলাম, রাত 2টার দিকে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। আমরা সেখানে করে আমি সেদিন আর রাত্রে ঘুমানো এবং তার রিলিজ না হওয়া পর্যন্ত আই ওয়াজ অ্যারাউন্ড দ্য কোর্ট, ইনসাইড দ্য কোর্ট আর অ্যারাউন্ড দ্য কোর্ট। রাত্রি 9টার দিকে, পসিবল 9টার দিকে তাকে রিলিজ করে দিয়েছে জাজ, কোর্টের আদালত তাকে রিলিজ দিয়েছে। তুমি আগামী 20 তারিখ 18 তারিখ এক্সাক্টলি তুমি আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে তুমি তাকে ভয় দেখিয়েছো, তুমি তার সাথে কোনো যোগাযোগ করবে না, তুমি তাকে কোনো ট্যাক্স পাঠাবে না, তুমি তার আশেপাশে যাবে না, এটা এই দেশের নিয়ম এটি। অতএব আগামী 18 তারিখে আসলে যেহেতু কোনো প্রমাণ নাই তাকে থ্রেট করেছে বা তার কাছে অস্ত্র ছিল বা তার কাছে নাইফ ছিল, সেই জন্য 18 তারিখ 20 থেকে দ্যাট কেস উইল বি ক্লোজ ফরএভার। ওকে, কেস ক্লোজ। তার মানে একজন অবজেকশন দিয়েছে সেই জন্য তাকে গ্রেফতার করেছে এর সাথে ডিম মারার যে থিওরি শুরু হয়েছে বাংলাদেশে, আমরা নাকি খুব অন্যায় ডিম কালচার শুরু করেছি। ডিম কালচার ইজ এ সিম্বল। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়িতে তোর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। সুযোগ দেন, আমরা যদি তার পজিশন যেতাম, আমরা কিন্তু সর্বশক্তি আল্লাহ মনে আমাদের সেই সুযোগটা দিয়েছিল, কিন্তু আমরা সেই সুযোগ ব্যবহার করি নাই। আইনের দেশ, আইনের মধ্য দিয়ে 27 তারিখে আবারও দেখা হবে তার সামনে। 26 তারিখে সে জাতিসংঘের সামনে তার রক্ত মাখা হাত নিয়ে 3500 পুলিশকে হত্যাকারী এই ডক্টর ইউনূস সে বেয়াল্লাদের মতো এখানে একজন পুলিশ নিহত হয়েছে, দুর্বৃত্ত হতে, তার বাড়িতে তার কথা ছিল আমার হুমকির জন্য, আমাদের হুমকির জন্য তার বাড়িতে জানি তার অফিসে নিয়েছে, তাদের ধন্যবাদ। তাহলে কিরকম হিপোক্রেট ভাই, কিরকম পণ্ড একটা লোক, দেশের 3500 পুলিশকে হত্যা করে তাদের বিচারের পথ বন্ধ করে দেয়। এখানে একজন পুলিশ হচ্ছে, যে পুলিশকে কিভাবে সম্মান দেখিয়ে তা আপনারা সবাই দেখেছে। 40,000 পুলিশ তাকে গার্ড অনার দিয়ে তাকে তাকে রেসপেক্ট দেখিয়েছে। আর এই ধন্য ইউনূস এখানে আসে পারনামি শুরু করেছে। জি দিদি, আপনার কাছে আবার আসবো। ধন্যবাদ আপনাকে, আপনি বিষয়টা ক্লিয়ার করেছেন। তার মানে হচ্ছে প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, মিজানুর রহমানকে কিন্তু ডিম ছোঁড়ার অপরাধে কোনো গ্রেফতার করা হয়নি। আগের দিন একজনের তার বিরুদ্ধে কমপ্লেইন করছিল, তার কাছে অস্ত্র আছে, কিন্তু পুলিশ তার কাছে কোনো অস্ত্র পায়নি, তাকে নিরঙ্কুশ খালাস দিয়েছে। ঠিক আছে সিদ্দিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকবেন। আমাদের সাইফুল ভাই, আপনার কাছে, আপনি তো সিদ্দিক ভাইয়ের কথা শুনলেন, সেটা একটা। আরেকটা হলো আপনি যে প্রসঙ্গ উত্থাপন করেছেন, মির্জা ফখরুল সাহেব সেখানে যাওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে
সেখানে যাওয়া, জাতিসংঘে তাদের আসলেই কোনো কাজ নেই। সেই হিসেবে ভারত পাকিস্তানের পদক্ষেপটা কি হবে? ভারত এবং চায়না তাদের ভূমিকাটা কি হবে বাংলাদেশের বিষয়ে? দেখেন, ভারত চায়না কিন্তু এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে। কেমনে আপনি এটার প্রমাণটা হলো, আপনি ভারতীয় মিডিয়াতে আপনি দেখবেন যে বাংলাদেশে কোথায় কি হচ্ছে, কোথায় আমাদের কোন এয়ারপোর্টে কি তৈরি হচ্ছে, কোন এয়ারপোর্টে কোন প্লেন ল্যান্ড করতেছে, কোন এয়ারপোর্ট, সব তারা মনিটর করতেছে এবং সব তারা খোঁজ রাখতেছে। একই সঙ্গে চীনও কিন্তু খোঁজ খবর রাখতেছে, কারণ এখানে মানে ভারত এবং চীন তারা দুইজনই প্রকাশ্য শত্রু, এইতে কোনো সন্দেহ নেই, ব্যবসার ক্ষেত্রে না, এমনি শত্রু। কিন্তু যখন তাদের কমন শত্রু আমেরিকা এখানে প্লে করতেছে, তখন তারা দুজন কিন্তু এক হয়ে গেছে। আপনি নেপালের ঘটনাটা দেখেন, আপনি নেপালের ঘটনাটা কিভাবে আমেরিকান ডিপ স্টেট তাদের প্রতিনিধি যে জেনজেডদের যে আন্দোলন করে যে সরকার পতন ঘটালো, এই ঘটালো সেই ঘটালো, কিন্তু সেখানের আর্মি যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের আর্মি সেই ভূমিকা রাখতে পারে না। আমাদের আর্মি ভূমিকা রেখেছে লেজুর বৃত্তির ভূমিকা, আর ওখানে আর্মি ভূমিকা রেখেছে যে আমেরিকান ফুটপ্রিন্ট যেন ওখানে পড়তে না পারে। এবং সেটার জন্য কেন আর্মি বলছে, সেটা হলো আসল দেশপ্রেমিক আর্মি, যে আমার দেশে অন্য কেউ এসে ফুটপ্রিন্ট ফেলাইতে পারবে না। কারণ এই আর্মিটা তৈরি হচ্ছে, যে নেপালের আর্মিটা, আপনি দেখবেন যে ওরা কিন্তু ইন্ডিয়ান আর্মির সাথে সমস্ত সহযোগিতা করবে, কিন্তু ইন্ডিয়ার সাথে তাদের মানে ওই রকম মানে ওই যে কল্লা দিয়ে দেওয়া আর কি, ইন্ডিয়াকে সারেন্ডার করা, এরকম আর্মি না। আবার দ্য সেম টাইম আপনি দেখেন তারা চায়নার সাথেও কিন্তু সম্পর্ক রাখে, মানে এটা এক ধরনের সবার সাথে সম্পর্ক। ওইখানে কিন্তু ইন্ডিয়া এবং চায়না এক হয়ে আমেরিকান স্টুজকে কিন্তু ক্ষমতায় বসতে দেয় নাই। ওই যে ইয়ার মেয়র, ওর নাম কি, আমি নামটা ভুলে গেছি, যিনি একজন কমেডিয়ান, তো উনি কিন্তু এই জেনজেডদের নেতৃত্ব দেন, ওনার নামটা খুব চমৎকার, তো ওকে কিন্তু জেনজেডরা নমিনেট করেছিল। আর্মি বলেছেন নো, we will talk to the judiciary, and judiciary থেকে সাথে সিনিয়র জুডিশিয়ারির সাথে কথা বলে আমরা ঠিক করব যে কে হবে। এবং আর্মি কিন্তু ঠিক করছে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য। আর আমাদের আর্মি কি করেছে, প্রথম দিনই ডেকে নিয়ে আসছে শফিকুর রহমানকে। সবার আগে আমাদের সেনাপ্রধানের প্রথম নামটা মুখ দিয়ে যেটা আসছে, সেটা আসছে কিন্তু শফিকুর রহমানের নাম। তারা ডেকে নিয়ে আসছে কাদেরকে, যারা পরাজিত, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, এইভাবে বলেন খুব, হ্যাঁ ওনার নামটা তার মুখে প্রথম আসছে কিন্তু। হ্যাঁ, তো এবং ওনারা বৈঠক করে ওনারা ঠিক করছেন, ঠিক আছে, মানে আর্মি আমাদের রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি তো তখন আর কিছু করে না, রাষ্ট্রপতি তখন তার জীবন সংখ্যায় ছিলেন, সেই রাষ্ট্রপতি দিয়ে তারা এটা করছেন কাকে, ইউনুসকে। আমেরিকা যেটা চেয়েছে সেটা তারা পেয়েছে, কিন্তু নেপালে আমেরিকা যেটা চেয়েছে সেটা কিন্তু পায় নাই। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা হলো আমাদের নিজস্ব দেশপ্রেম আর ওদের দেশপ্রেম। আমাদের সেনাবাহিনীর এই যে নতজানু নীতি আমেরিকার প্রতি, আর ওদের সেনাবাহিনীর যে আমেরিকার পলিসি তারা মানতে দেবে না, সেটা করছে। এই যে দুটা জিনিস, এটা কারণ কি? কারণ ওখানে ভারত এবং চীন এক হয়ে নেপাল এবং ইয়েকে সাপোর্ট করতে পেরেছে। আর বাংলাদেশে বাঙালিরা আমরা তখন আমেরিকা যে আমাদের এখানে হাত দিচ্ছে সেটা ভুলে যায়, আমরা কিন্তু ভারত বিরোধী নিষেধাজ্ঞা নিয়ে ব্যস্ত ছিলাম। খেয়াল করে আপনি দেখেন, যেখানে আপনার প্রথম দিনে এই জেনজেড এসব বলতেছে শেখ মুজিবুর রহমান কে, তাকে আমরা চিনি না, সে কে, তাই সে জাতির জনক না। আপনি খেয়াল করে দেখেন, এটা নেপালের কোনো জেনজেড কিন্তু বলার সাহস পায়নি। আমাদের এখানে হয়েছে, আমাদের এখানে সঙ্গে সঙ্গে ডাক্তার শফিকুর রহমান চলে গেছে হলো বাংলাদেশ ক্যান্টনমেন্ট, যেটা আমাদের রাষ্ট্র রক্ষা করার যে দলটা রাষ্ট্রের বিরোধী, তাকে প্রথম ক্যান্টনমেন্ট, যে ক্যান্টনমেন্ট রাষ্ট্র রক্ষা করবে, সেই ক্যান্টনমেন্টে তাকে প্রথম নিয়ে যাওয়া হয়। তার নামটা প্রথম আমাদের ওয়াকারের মুখ থেকে আসে। আপনি বলেন তো দেশপ্রেম কাদের? আমরা তো এখানে ফেল করেছে আমাদের কাছে। আমরা আমাদের মূল শত্রুকে টার্গেট না করে আমরা টার্গেট করছি ইন্ডিয়াকে, যে ইন্ডিয়া হইলে আমাদের এখানে সকল চক্রান্তের ইয়ে। ইন্ডিয়া বিরোধী স্লোগান আমেরিকার, এই জন্যই তো তারা তো ফার্টাইল ল্যান্ড পাইছে তারা আসার জন্য, এখানে কোনো কিছু রোপণ করার জন্য তারা তো ফার্টাইল ল্যান্ড পেয়েছে, কারণ তারা ইমিডিয়েটলি একটা শক্তি পেয়ে গেছে, যে শক্তিটা ইন্ডিয়াকে কাবু করতে চায়। এবং আমেরিকার টার্গেটে ইন্ডিয়াকে কাবু করে, বাংলাদেশ দখল করার তো একটাই টার্গেট রে ভাই। বাংলাদেশ তো তাদের টার্গেটটা বাংলাদেশ না, কিন্তু বাংলাদেশ এই অঞ্চলে তাদের করিডোর বানায়। ওদের প্রজেক্টের মধ্যে বাংলাদেশ করিডোর মানে সাউথ এশিয়া করিডোর। তারা সাউথ এশিয়া করিডোরটা কেন করতে চায়? তারা একাধারে ভারতকে টাইট রাখতে চায়, অন্যদিকে চায়নাকে টাইট রাখতে চায়। কাকে ব্যবহার করে? বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। বাংলাদেশ একটা ব্যবহৃত মাল, জাস্ট একটা ইউজড একটা ইয়ের হিসাবে। বাংলাদেশের তারা কোনো গুরুত্ব নাই কিন্তু বাংলাদেশের। নেপাল এটা বুঝতে পেরেছে, আরে
আমাদের এখানে তো লাগাই দিয়া আমাদের জায়গায় তারা ব্যবহার করবে, নেপাল এটা দেয় না, আর বাংলাদেশ এটা দিয়েছে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আস এন্ড নেপাল। নেপাল। আচ্ছা, আরেকটা শব্দ, শুধু আমি একটা তথ্য জেনেছি, 2023-এ সম্ভবত ওয়াকার সাহেবকে ইয়ে করা হয়, সেনাপ্রধান বানানো হয়। 2023-এই ওয়াকার সাহেব, 2024-এই না 23-এ 2023-এই ওই যে উনি সেনাপ্রধান হওয়ার আগে কয়দিন আগে, 23 তারিখে 2023-এর, আমি কি ভুল করতেছি কিনা কি জানি, 24 তাহলে 3 মাস আগে, মাত্র 3 মাস সেনাপ্রধান হওয়াটা কনফার্ম। তার আগেই 16 তারিখে উনি আমিরে জামাতের সাথে দেখা করেছেন, কথা বলেছেন সেনাপ্রধান হওয়ার আগেই। ঠিক আছে, এই তথ্যটা পেয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আগে যেটা আওয়ামী লীগ সরকার টের পায়নি, বা তারা বুঝেও নাই কি কারণে দেখা হয়েছে। ওই দল নিষিদ্ধ দল, কিন্তু ওই আপনার কথা মতো যে স্বাধীনতা বিরোধী, দেশের পক্ষে দাঁড়া নেই, তারা দেখা করেছিল, সেনাপ্রধানই দেখা করেছে আমিরে জামাতের সাথে। যাই হোক, এই তথ্যটা পেয়েছি। আপনি যে প্রসঙ্গগুলো উত্থাপন করলেন, এটা ওই অঞ্চলের জন্য আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করতে চায়, এটা কিন্তু যোগসূত্রগুলো আমরা পেয়ে যাই, যেভাবে আপনি বলেছেন, ধারাবাহিকতা দিয়েছেন আমরা সেটা। সেই ক্ষেত্রে ফখরুল সাহেবের এই যাওয়াটা, এটা কোন দিকে যাচ্ছে? ধরেন, এটা তো আপনি বললেন, তার মানে কি 3টি দলের 6 জন নেতা যেহেতু আছে, ডক্টর ইউনূস সাহেব কি সেখানে দেখাবেন আমরা সবাই ঐক্যমত আছি, আমরা সবাই একমত আছি? এদেরকেও খত দেওয়ার জন্য নিয়ে গেছেন, সিম্পল। আমার আছি না, আমি তো আছি। এখন আমি আপনার যারা বাংলাদেশে পরবর্তীতে ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ তো দেবে না, আওয়ামী লীগ তো 17 বছর ধরে দেয় না, এই চেষ্টা তো করছে। শেখ হাসিনা তো বারবার বলছে যে তারা আমার এটা নিচ্ছে, ওটা আমি এটা দেবো না, আমি থাক। এবং শেখ হাসিনা এখন না, সে ব্যাক ইন 2001-ও বলেছিল যে আমি যদি আমেরিকার শর্তে রাজি হই, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমি যদি গ্যাস বিক্রি করতে চাইতাম, তাও গ্যাস কার কাছে? দেখেন, যে ইন্ডিয়ার বন্ধু বলে, ইন্ডিয়ার একেবারে শেখ হাসিনা হলো সেই ইন্ডিয়ার কাছে গ্যাস বেচার জন্য ক্লিনটন বাংলাদেশে এসে চাপ দিয়েছিল শেখ হাসিনা। সেই পাশাপাশি দাঁড়ানো প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ডিফার করছিল, পাশাপাশি দাঁড়ানো। আমি ওই প্রেস কনফারেন্স কাভার করছে, সেখানে শেখ হাসিনা ডিফার করছে না, গ্যাস আমরা দেবো না যতক্ষণ না আমি নিশ্চিত আমার দেশের মানুষ গ্যাস পান, সেখানে ডিফার করছে। পাশাপাশি ক্লিনটনের পাশাপাশি কিন্তু বাংলাদেশ আসছিল কয়েক ঘন্টার জন্য, ওখানে এটা করেছিলেন। এবং শেখ হাসিনা কিন্তু 2001-ও বলেছিলেন যে আমি যদি দিতাম গ্যাস কার কাছে, ইন্ডিয়ার কাছে যদি গ্যাস বিক্রি রাজি হতাম, তাহলে আমি ক্ষমতা আসতে পারতাম। এখন এই আওয়ামী লীগ এটা সম্ভব না, আওয়ামী লীগ এটা করবে না, 14 দল এটা করবে না, কোনোদিন মানবে না। তো কারা মানবে? যারা মানার কথা, যারা এর আগে মেনে ক্ষমতায় আসছে, 2001-এ ক্ষমতায় আসছে, তাদেরকে দরকার। এবং সেটার জন্যই আপনার আরো একটা ইনফরমেশন দেই, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশে এখন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাক্টিং অ্যাম্বাসেডর। সে আউট অফ দ্য ওয়ে, তার এখতিয়ারের বাইরে গিয়ে, তার নিশ্চয়ই তার দেশের পারমিশন আছে, সে তারেক রহমানের সাথে গোপন মিটিং করেছে, এবং সেটা নিউজ হয়ে গেছে, কারণ ওই ছবি বাইরে হয়ে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু বলে নাই যে আমরা স্বীকার করছে কখন, ছবিটার কারণে, যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তারেক রহমানের সাথে। তার মানে দেখেন, চক্রান্তটা কিন্তু ওইখানে এন্ডোর্স হয়েছে ফার্স্ট, লন্ডনে। তারপরে এখন এই ইউনূস সাহেব এদেরকে নিয়ে যায় হাজির করে, কারণ প্রকাশ্য তো এরা, তারেক রহমানটা তো যেতে পারতেছে না, সো এদেরকে নিয়ে হাজির করে দাসখত দাও। কি করবে আমি জানি না, কিভাবে এদেরকে শর্তাধীন করে আমেরিকান পলিসি কি বা সিআইএ এর পলিসি কি, স্টেট ডিপার্টমেন্ট ডিপ স্টেটের পলিসি, এটা আমি জানি না, বাট দে আর গোয়িং টু ডু দ্যাট। দে আর গোয়িং টু at least তারা যে রাজি হয়েছে এটা রেকর্ডিং করে রাখবে। আমি আপনাকে এইটুকু নিশ্চিত করতে পারি, at least তাদের সাথে স্টেট ডিপার্টমেন্টের যে মিটিং হয়েছে ওটা ছবি তুলে রাখবে ভালো করে, সমস্ত তাদের সমস্ত কর্মকাণ্ডে কিন্তু এটা ডকুমেন্টেড রাখবে, যাতে কোনোদিন এই 6 জন অ্যাটলিস্ট বলতে না পারে যে আমরা এটার বিপক্ষে, না আমরা এটার বিপক্ষে, এটা বলতে পারবো না। জি, অনেক ধন্যবাদ। নতুন বিতর্ক উত্থাপন করলেন আপনি, সিদ্দিক ভাই। আপনি শুনেছেন সাইফুল ভাইয়ের কথা। এখন এটা যদি হয়, আমি জানি না, এটা না হোক সেটাই চাই, যেটা বলছেন এটা হবেই, এটাই হওয়ার জন্য গেছে ভাই, এটাই হওয়ার জন্য গেছে। প্লিজ, আমি জানি বলছি, আমি স্টেট ডিপার্টমেন্টের ইনফরমেশন দিয়ে আপনাকে বলতেছি যে তারা বাংলাদেশকে, তাদেরকে সাউথ এশিয়ার করিডোর হিসেবে তাদের ফুট হোল্ড চায়। সিম্পল এজ ইট, এটা কিন্তু তাদের প্রোগ্রামের মধ্যে আছে। ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। তাছাড়া এই জাতিসংঘের 88তম অধিবেশনে তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো সুযোগও নাই। তারা এই কাজটি, ডক্টর ইউনূস হলো নোবেল লরিয়েট,
বিএনপির ভেতরে নোবেল লরিয়েট নাই, আমাদের ভেতরে নোবেল লরিয়েট নাই। আমাদের তো ধরতে পারবে না, যেটা ভাই ব্যাখ্যা দিলেন, সে আসল জনকে ধরছে। তাদের কেমন এমন একটা অবস্থা ফেলিয়েছে, এমন ইউনূস যা বলবে ওরা তাই করতে বাধ্য, তাদের এক্সিস্টেন্সের জন্য তারা বাধ্য। তার কারণ আওয়ামী লীগ বিরুদ্ধে যে কোনো কিছু করার একমাত্র উপায় হলো ডক্টর ইউনূসের এই 3 ঢাল ছাড়া সে আর কোন ভবিষ্যৎ দেখছে না। আলটিমেটলি আমার যেটা মনে হয় সাইফুল ভাই, ওরা নির্বাচনে দেবে না, একটা ক্ষেত্র তৈরি করে ডক্টর ইউনূস এদিক নিয়েই যদি নির্বাচন না দেয়, হয়তো এদিক নিয়ে একটা ওই জাতীয় সরকার যেটা ওই তারেকরে নিয়ে যে সবকিছু মিলিয়ে এই জিনিসটা বাস্তবের এই যে করিডোরের বিদিত আমরা করছি ফুটপ্রিন্ট নাই, ওখানে তারা সত্যিকারী অর্থে তাদের অবস্থান মেকশোর করার জন্যই এই 3 জনকে নিয়ে এসেছে ঢাল হিসেবে, এভাবে ব্যবহৃত হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেটাকে ফেস করতে হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, যত চেষ্টাই করা হোক না কেন, মুজিব সেনার একটা লোক বেঁচে থাকতে, মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোক বেঁচে থাকতে, এটা বাংলার মাটিতে হতে দেবে না, দেবে না, দেবে না। একটা জিনিস অ্যাড করে যে ওই যে পরিকল্পনা, আমরা ভুলে গেছি বলতে, জাস্ট ওদের যে ডকুমেন্টটার মধ্য থেকে এই জিনিসগুলো প্রকাশ পেয়েছে, সেটার মধ্যে কি কি আছে জানেন? আমি একদম ক্লিয়ারলি বলি, তারা চিটং চায়, মানে চিটং এ তাদের পার্মানেন্ট অবস্থান চায়, তারা সিলেটে পার্মানেন্ট অবস্থান চায়, তারা কক্সবাজারে পার্মানেন্ট অবস্থান চায়, প্লাস যদি এর পরেও তাদের প্রয়োজন হয় তারা পুরো চিটং হিল ট্র্যাক্স চায়। একদম ওদের লিখিত ডকুমেন্টে আছে এটা। স্টেট ডিপার্টমেন্টের যে ওদের ইন্দো প্যাসিফিক যে মিলিটারি পলিসি, যে স্ট্র্যাটেজি, জিওপলিটিক্যাল বাংলাদেশে আছে, এবং বাংলাদেশের সাথে যে ট্যারিফের আলোচনা হয়েছে, সিরিয়াসলি স্পিকিং, যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা কিন্তু খলিল সাহেব মুখ ফসকে হইলো বলে দিয়েছেন যে আমেরিকা যদি চায় তাহলে আমরা এটা প্রকাশ করব। এটার সাথে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আছে, সে কিন্তু এই শব্দটা বলেছে। এবং আরো একটা কথা খুলছে, আমরা এগুলো ছোটখাটো কথা বলে তো আমরা এগুলা খেয়াল করি না, আরেকটা কথা বলছে কি জানেন, যে ওখানে যখন এইসব নন হয় কিনা চুক্তি নিয়ে আলোচনা হয়, সে নিজের পক্ষে যুক্তি দেওয়ার জন্য, যে কেন সে ছিল, সে তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সে তো আর বিজনেস অ্যাডভাইজার না, বিজনেস কিছু না, সে কেন ছিল? তখন সে বলছে আমি একা না, সাউথ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, অমুক দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তমুক দেশে, এগুলো কিন্তু বলছে, আবল তাবল বয়ে গেছে। মানে ওই যে বলে না, মানুষ যখন ইয়েতে পড়ে, চাপে পড়ে, তখন কিন্তু অনেক কিছু ফাঁস করে দেয়। আচ্ছা সাইফুল ভাই, আমি এখন একটু জনগণের, দেশের পক্ষের কথা বলি। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, যদি আপনারা যেভাবে বিশ্লেষণ করছেন বা ভবিষ্যতে যদি এগুলো আসলে দেখাই যায় এগুলো হচ্ছে, বাংলাদেশের মানুষ যদি জনগণ রুখে দাঁড়ায় তাহলে কি সম্ভব হবে? এটা জাস্ট একটু জনগণ যদি বুঝে যায়। আমেরিকানরা তো এটা নিয়ে ক্যারি করে না, কারণ জনগণ রুখে দাঁড়াইছে পৃথিবীর সর্বত্র, যেখানে তারা এরকম গেছে, তারা ওটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে, তা কেয়ার করে না। তো আপনার জনগণ, তারা কি করবে? তারা সিরিয়া বানাবে, তারা সুদান বানাবে, তারা সোমালিয়া বানাবে, তারা কি বলে ইরাক বানাবে, তারা লিবিয়া বানাবে, তারা অ্যাটলিস্ট আফগানিস্তান বানায় দিয়ে চলে যাবে। সিম্পল। তারা তো কেয়ার করে না। তারা মানুষে, আপনি বিক্ষোভ করবেন, কি আছে, আপনার গুলি করে মারবে। আপনি আফগানিস্তানে যে হাজার হাজার ছেলে মেয়েকে বম্বিং করে মারছে, এটার কি কোনো কেউ এখন পর্যন্ত, তালেবান কি এটা প্রতিশোধ দিতে পারছে? পারে নাই। কিন্তু দেশটা ধ্বংস করে দিয়ে চলে যায় ওরা কিছু আসে যায় না। বলা হচ্ছে বাংলাদেশ ওয়ারফিল্ড হবে, আমরা কি সেই দিকে যাচ্ছি? এটাই তো, যদি আপনার না মেনে নেন তাহলে তো এটা ক্লিয়ার। এখন